ধরেই অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির একটা গোপন সম্পর্ক রয়েছে এবং একটা গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তৃণমূলের সঙ্গে জোট হবে না হবে না এটা 2026 নির্বাচনের পর। যে কীর্তনের সভাতে এসেছে আমার নেতা কীর্তন করুক, জলসার সভাতে এসে জলসায় ধর্মীয় বক্তব্য, তাদের শিক্ষা স্বাস্থ্য পরিষেবার জন্য কথা বলা। আজকে যে বার্তা দারোমাত না ভয় পেয়ে সত্যি কথা বলার, এই বার্তা নিয়ে যে যুব সমাজ উঠে আসছে তাদেরকে শুভঙ্কর সরকারবাবু একটা স্পেস। শুভঙ্কর সরকারবাবুর প্রথম চ্যালেঞ্জ হলো অর্গানাইজেশনকে বিল্ড আপ করা। অর্গানাইজেশন বিল্ড আপ হলেই এই কাজটা আরো সহজ হবে। তখন রাজ্যের কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি নিয়োগ হলো এবং আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরী তিনি বহরমপুরে হারলেন এবং ঠিক তারপরই রাজ্য সভাপতি থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো। এখন রাজ্য কংগ্রেস তারা কি তৃণমূলের সঙ্গে মিশে যেতে চলেছে নাকি বিকল্প একটা রাজনৈতিক শক্তি হিসাবে বাংলায় উঠে আসতে চলেছে? দেখো, কোশ্চেনটাতে অনেকগুলো পার্ট আছে, আমি এক এক পার্টে উত্তর দিই। প্রথম পার্ট হলো যে রাজ্যে কংগ্রেসের সভাপতির পরিবর্তন। আমরা দেখলাম যে 25 বছরের সাংসদ, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যিনি একসময় লোকসভায় অপোজিশন লিডার অবধি ছিলেন, সিডব্লিউসি মেম্বার, তার সঙ্গে বহরমপুরের প্রাক্তন সাংসদ, তাকে পরিবর্তন করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি এটা বলতে পারি যে দীর্ঘদিন ধরেই অধীর চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেসের অন্দরমহলে ক্ষোভ বাড়ছিল। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো দীর্ঘদিন ধরেই অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির একটা গোপন সম্পর্ক রয়েছে এবং একটা গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এই তথ্য বারবার ভেসে আসছিল বিভিন্ন দিক থেকে। তার রিজন কি? প্রথম রিজন হলো যে 2019 সালে বহরমপুর লোকসভায় যখন অধীর চৌধুরী জিতলেন, এই বহরমপুর লোকসভার অন্তর্ভুক্ত বহরমপুর বিধানসভায় তিনি প্রায় 80,000-এর বেশি লিড নিলেন। সেই 2019 সালে যেখানে কংগ্রেস 80,000-এর বেশি লিড নিল, সেই বহরমপুর বিধানসভায় 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম বিজেপি জয়লাভ করলো, সেখানে কংগ্রেস তৃতীয় পজিশনে গেল। তার মানেটা কি? 2019 সালে যারা অধীর চৌধুরীর জন্য ভোট করিয়েছিল, 2021 সালে তারাই বিজেপির জন্য ভোট করালো। এক্ষেত্রে একটা নাম বারবার উঠে আসে মুর্শিদাবাদ থেকে, সেটা হলো বেলডাঙ্গার ভারত সেবা আশ্রমের মহারাজ কার্তিক মহারাজ। এই কার্তিক মহারাজের নাম বিভিন্ন সংবাদ মাধ্যম অলরেডি নিউজ করেছে। এই কার্তিক মহারাজকে বলা হচ্ছে মুর্শিদাবাদের মতো জেলায় সাম্প্রদায়িকতাকে জিইয়ে রাখার মেন পান্ডা হলেন এই কার্তিক মহারাজ। তার ক্রিয়াকলাপ যদি আমরা দেখি, যে কোনো ঘটনাকে হিন্দু মুসলিম করে দেওয়া, রাখি বন্ধনের মতো একটা উৎসব, যে রাখি বন্ধন উৎসবে মানুষ সম্প্রীতির কথা বলে। মানুষ, রবীন্দ্রনাথকে আমরা দেখেছি বঙ্গভঙ্গ রোধ করার জন্য তিনি বঙ্গভঙ্গ রদের জন্য ফুরফুরা শরীফের পীরজাদা আবু বকর সিদ্দিকী সাহেবের হাতে রাখি পরিয়ে তিনি সম্প্রীতির রাখি বন্ধন পালন করেছিলেন। আপনার শখের গাড়িটি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিসিং, ওয়াশিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশে। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। সেই রাখি বন্ধন উৎসবে আমরা দেখলাম ভারত সেবা আশ্রমের এই কার্তিক মহারাজ দীর্ঘ কয়েক বছর ধরে মুর্শিদাবাদের বুকে অস্ত্র মিছিলের আয়োজন করছেন। এই অস্ত্র মিছিল প্রচন্ড সাম্প্রদায়িক রূপ নিচ্ছে বারবার। এই কার্তিক মহারাজের সঙ্গে অধীর চৌধুরীর একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে বলে দীর্ঘদিন ধরে দেখা যায়। তৃতীয় কারণ হলো যে অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের এমপি হওয়ার পরেও মুর্শিদাবাদ এখনো অবধি গোটা দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে একটা। এই ক্ষোভগুলো নিয়মিত ছিল। তার সঙ্গে অধীর চৌধুরীর যে বিভিন্ন চাপা মুসলিম বিদ্বেষ, কংগ্রেস দলের মধ্যে থাকা বিভিন্ন মুসলিম নেতাগুলোকে, সেটা হুমায়ুন কবির হতে পারে, সেটা নিয়ামত শেখ হতে পারে, সেটা আবু তাহের খান হতে পারে, যে সমস্ত প্রভাবশালী মুসলিম নেতারা একসময় কংগ্রেসে ছিল, সাবিনা ইয়াসমিন হতে পারে, সেটা ফারাক্কার প্রাক্তন এমএলএ হতে পারেন, এদেরকে সাইডলাইন করা এবং আমি একমাত্র নেতা থাকবো, আমি একমাত্র মুর্শিদাবাদের রাজত্ব করব, এই যে একটা মেন্টালিটি, এর ফলে দলের অন্দরমহলে তার বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল। আমি একটা খুব ছোট উদাহরণ দিই। 2018 সালে যখন ভয়াবহ একটা পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন হয়, চারপাশে আমরা দেখেছিলাম প্রচন্ড পরিমাণে হিংসার ঘটনা হয়েছিল। সেই সময় কংগ্রেস থেকে একমাত্র জেলা পরিষদ জেতা ফারাক্কার আসিফ ইকবাল, যে ছেলেটি বর্তমানে কংগ্রেসের রাজ্যের নির্বাচিত যুব সহসভাপতি, সে ফারাক্কাতে আদানি বিরুদ্ধে একটা প্রচন্ড বড় আন্দোলন তৈরি করে। ফারাক্কার ঝাড়খণ্ডের গোড্ডা থেকে আদানির যে লাইন বাংলাদেশ যাচ্ছিল, ইলেকট্রিক লাইন, যেটা ফারাক্কা এবং মালদা মুর্শিদাবাদের উপর দিয়ে যাচ্ছে, সেখানকার লিচু চাষি এবং আম চাষিদের ক্ষতিগ্রস্ত করে তাদের বিরুদ্ধে একটা বড় মুভমেন্ট করে। ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার হাত দুটো ভেঙে দেয় মেরে।
যে আদানির বিরুদ্ধে কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী এবং বর্তমানে লোকসভার অপোজিশন লিডার তিনি এত বেশি সোচ্চার, সেই আদানির বিরুদ্ধে কংগ্রেসের একজন যুব নেতা আন্দোলন করলো, অত অধীর চৌধুরী যখন বয়ান দিলেন তখন তিনি বয়ান দিলেন অধীরের পক্ষে এবং নিজের দলের এক যুব নেতা তার বিপক্ষে। শোনা যায় যে আদানির যে ফরচুন অয়েল, সে আদানির ফরচুন অয়েলের একটা বিরাট অংশের ব্যবসার সঙ্গে নাকি গোপনে অধীর চৌধুরীর বিভিন্ন লোকজন, কাছের লোকজন জড়িত। এই আসিফ ইকবাল যখন আবার মালদাতে বন্যা হলো, সেই বন্যার সময় আমরা দেখলাম সে সেখানে প্রচুর কাজ করলো, একমাত্র জেলা সভাপতি, জেলা পরিষদ জেতা ক্যান্ডিডেট, অথচ 2021 সালে তাকে বিধানসভা থেকে টিকিট দেওয়া হলো না। 2021 সালে তো টিকিট দেওয়া হলো নাই। যখন আমরা দেখলাম সাগরদিঘি উপনির্বাচন, আমরা প্রায় প্রত্যেককেই জানতাম যে বাইরন বিশ্বাস যিনি একজন বড় ব্যবসায়ী, তার সঙ্গে বিড়ি ব্যবসায়ী, তার একাধিক কলেজ রয়েছে, একাধিক হাসপাতাল রয়েছে, তার একাধিক সরকারি প্রজেক্ট সে তুলে রাখে। আমরা খুব ভালো করে জানতাম যে বাইরন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচন জিতলে সে আলটিমেটলি তৃণমূলে গিয়ে যোগ দেবে, কারণ সরকার এবং প্রশাসন তাকে প্রেশার ক্রিয়েট করবে, তার বিভিন্ন ব্যবসা যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেবে। এটা জানা সত্ত্বেও ওই বাইরন বিশ্বাসকে অধীর চৌধুরী সাগরদিঘি উপনির্বাচনের টিকিট দিলেন, অথচ সাগরদিঘি উপনির্বাচনের টিকিট ডিজার্ভ করাই আসিফ ইকবাল, যে 2018 সালে জেলা পরিষদ জিতলো। বাইরন বিশ্বাস ছাড়াও আমরা দেখলাম পঞ্চায়েতে আনারুল হক বিপ্লব, যে জাস্ট ইলেকশনের আগেই তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলো, তাকে টিকিট দেওয়া হলো। আমরা নওদাতে দেখলাম মোশাররফ হোসেন মধু 2021 নির্বাচনের আগে যে তৃণমূলের জেলার সভাধিপতি ছিল, সে কংগ্রেসে যোগ দিল, তাকে সঙ্গে সঙ্গে টিকিট দেওয়া হলো। তাহলে একটা কথা বারবার ঘুরছিল যে অধীর চৌধুরী রাজ্য সভাপতি হয়ে তিনি টিকিট বিক্রি করছেন, তার এবং তার যে সিন্ডিকেট, তারা টিকিট বিক্রির সিন্ডিকেটে পরিণত হয়েছে। আমি একটা খুব ছোট উদাহরণ দিই। দিল্লিতে যখন দিল্লি থেকে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গে এলেন, তখন এই যুবকদের একটি টিম, শিক্ষিত রাজনৈতিক সচেতন, তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে। সেখানে এই আসিফ ইকবালও ছিল। রাহুল গান্ধী যখন এই আদানি বিরোধী আন্দোলন, বিড়ি শ্রমিকদের নিয়ে আন্দোলন, এইগুলো যখন দেখলেন, গঙ্গা ভাঙন নিয়ে আন্দোলন, তখন তিনি নিজে এই কথা বলেছিলেন আমাদের সামনে যে রাজ্যে এত বড় আদানি বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং সেখানে কংগ্রেসের ছেলেরা নেতৃত্ব দিচ্ছে, অথচ রাজ্যের যে নেতৃত্ব তারা আমাকে জানাচ্ছেও না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অধীর চৌধুরী এত বড় একজন নেতা হয়েও তার যে একটা ঈর্ষা, তার পরবর্তী জেনারেশন নেতাদের প্রতি একটা ঈর্ষা, ফলে তাদেরকে এগোতে না দেওয়ার একটা পরিকল্পনা। এর ফলে অধীর রঞ্জন চৌধুরীর বিরোধী একটা যুব নেতৃত্বের জেনারেশন অলরেডি কংগ্রেসের ভিতরে তৈরি হচ্ছিল। এবং রাহুল গান্ধী নিজে বললেন যে যারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই আসিফ ইকবাল যেন দিল্লি এসে আমার সঙ্গে দেখা করে। আমি নিজে আপনাকে এক সূত্রের খবর বলছি, দিল্লিতে যখন আসিফ ইকবাল যায় লোকসভা নির্বাচনের আগে, তখন আসিফ ইকবালকে কংগ্রেস এবং কংগ্রেসের এখানে যে এআইসিসি ইনচার্জ গোলাম আহমেদ মীর সাহেব, তিনি নিজে আসিফ ইকবালকে লোকসভার টিকিট দিতে চেয়েছিলেন। যখন জিজ্ঞেস করা হলো যে আসিফ ইকবাল কোন লোকসভা থেকে বেস্ট হবে, তখন জঙ্গিপুর লোকসভার কথা উঠে এসেছিল। তার সঙ্গে সঙ্গে তারা আসিফ ইকবালের টিমের কাছে চেয়েছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক ডেটার একটা ফাইল, যে ফাইলটাও দেওয়া হয় যে কোন সিটে কাকে দিলে কিভাবে জোট করলে কিভাবে ফলাফল হবে। দেখা গেল সেই জঙ্গিপুর সিটে যখন স্ক্রিনিং কমিটির বৈঠকে একজন আসিফ ইকবালকে টিকিট দেওয়ার কথা হলো, তখন অধীর চৌধুরী বলে উঠলেন যে এই সমস্ত নেতাদের টিকিট দিলে আমি রিজাইন করে দেবো, আমি লড়বো না। স্ক্রিনিং কমিটির বৈঠকে তিনি একটি সাদা কাগজ দেখিয়ে বলেছিলেন যে আমি যাদেরকে বলছি তাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কংগ্রেস হাইকমান্ড টিকিট দেয়, তাহলে আমি ইমিডিয়েটলি রিজাইন করব এবং আমি বহরমপুর লোকসভা থেকে দাঁড়াবো না। তাহলে কি ভয়াবহ পরিমাণ রাজনৈতিক ঈর্ষা এবং সুপ্ত রাজনৈতিক বিদ্বেষ থেকে তিনি এগুলো করছিলেন। এই ঘটনাগুলোর পর থেকেই দিল্লির নজরে উনি ক্রমশ একটা কুচোখে পড়ছিলেন। অলরেডি 2016 সালের এতগুলো বিধায়ক থেকে 2021 সালে কংগ্রেসের বিধায়ক জিরো হলো বিধানসভা নির্বাচনে, 2019-এ একটা বাজে ফলাফল হলো। এই সময় রাজ্য সভাপতি অধীর চৌধুরী, তিনি এর কোনো উপযুক্ত ব্যাখ্যা হাইকমান্ডকে দিতে পারেননি। ফলে কংগ্রেস একটা নতুন মুখ চাইছিল, যে মুখ কি করবে, পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই রাজনীতিকে বুঝে সেইভাবে স্টেপ নেবে। তাহলে অধীর রঞ্জন চৌধুরীর যে বাজে ফলাফল, 2021 সালে বিধানসভায় কংগ্রেসে শূন্য করে দেওয়া, সাগরদিঘি উপনির্বাচনে এত জান লাগিয়ে কংগ্রেস কর্মীরা লড়লো, ভোট করালো, তারপরে সেখানে যাকে টিকিট দিলেন সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। পঞ্চায়েতে যাদেরকে তিনি টিকিট দিলেন তারা ক্রমাগত আমরা দেখছি যে তৃণমূলের দিকে ঝাঁপাচ্ছে, তৃণমূলের দিকে ঝাঁপছে। তাহলে এরা প্রত্যেকেই টাকা দিয়ে তৃণমূলের টিকিট নিয়েছিল। তাহলে এদেরকে টিকিট দেওয়া, এই ধরনের টিকিট সিন্ডিকেট চালানো, নিজের দলের ভিতরে বিভিন্ন যোগ্য মুখকে উঠতে না দেওয়া, এই সমস্ত ঘটনার জন্য কংগ্রেসের নিচুন যে নেতৃত্ব তারাও ক্রমাগত দিল্লিকে জানাচ্ছিল তার এই অপহাত্য যে কাজকর্ম সেগুলোর ব্যাপারে। তার এই যে একটা জেলাসি থেকে তৈরি করেছেন তিনি নিজস্ব একটা সিন্ডিকেট কংগ্রেসের ভিতরে, এটার বিরুদ্ধে বারবার অভিযোগ যাচ্ছিল, যার ফলস্বরূপ মল্লিকার্জুন খার্গে, কেসি ভেনুগোপাল, যারা কংগ্রেস নেতৃত্ব, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা নতুনভাবে শুভঙ্কর সরকার, যিনি একজন শিক্ষিত ফেস, এর আগে যখন রাজ্যের ছাত্র পরিষদ ছিল তখনও ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ ভাগ হয়নি, সেই সময়ে সেই ছাত্র পরিষদের তিনি রাজ্যের দায়িত্বে ছিলেন।
বিভিন্ন অন্যান্য রাজ্যে এআইসিসির দায়িত্ব তিনি পালন করেছেন, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও কংগ্রেসের একাধিক বড় বড় পদে তিনি ছিলেন। তাকে পশ্চিমবঙ্গে দায়িত্ব দেওয়া হলো যাতে পশ্চিমবঙ্গের রাজনীতি যে ন্যারেটিভের ভিত্তিতে চলছে সেই ন্যারেটিভকে বুঝে যেন রাজনীতিটা করা যায়। এখানে একটা কথা উঠে আসছে যে অধীর রঞ্জন চৌধুরী অত্যন্ত মমতা বিরোধী এবং তৃণমূল বিরোধিতার কারণে কেন্দ্রে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের একটা সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। সেখানে তুলনামূলকভাবে নরমপন্থী শুভঙ্কর সরকার তাকে দায়িত্ব দিয়ে রাজ্যে তাদের সঙ্গে একটা সমঝোতা করে চলার একটা বার্তা দেওয়া হলো। দেখো, যখন অধীর চৌধুরী সাংসদ এবং একটা বড় পদে আছেন 2011 সালে, তখন এই অধীর চৌধুরী থাকাকালীনই পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়েছিল। তাহলে এই যে প্রশ্ন যে কাউকে একটা দায়িত্ব দেওয়া হলো মানে তৃণমূলের সঙ্গে একটা সম্পর্ক নরম করা হলো, এটার কোনো মানে নেই। আমরা আজকেও দেখেছি যে ধর্মতলাতে কংগ্রেসের যে আরজিকর নিয়ে আন্দোলন চলছে, সেখানে কংগ্রেসের নবনিযুক্ত প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার তিনি নিজে নেতৃত্ব দিচ্ছেন। এই আন্দোলন কিন্তু রাজ্য সরকারের বিরোধী আন্দোলন। তাহলে দেখো, তৃণমূলের সঙ্গে জোট হবে না এটা 2026 নির্বাচনের কথা। কংগ্রেস একা লড়বে নাকি কংগ্রেস বামপন্থীদের সঙ্গে জোট করে লড়বে নাকি তৃণমূলের সঙ্গে জোট করে লড়বে, এটা রাজনৈতিক ইকুয়েশন। এটা ততক্ষণ অবধি বলা যায় না যতক্ষণ অবধি নির্বাচন আসছে। নির্বাচনের সময়ে রাজ্যে কি পরিস্থিতি হবে সেই ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। অধীর চৌধুরীর যে একরোখা মমতা বিরোধিতা এবং বিজেপিকে ক্রমশ স্পেস দিয়ে দেওয়া, বহরমপুর বিধানসভায় বিজেপির জয়লাভ, বহরমপুর লোকসভাতে বিজেপির ভোট বাড়া, তিনি যে ভোটগুলো কংগ্রেসে পেয়েছিলেন, তিনি যে ভোট পেয়েছিলেন সেই ভোট বিজেপিতে ট্রান্সফার করা, এর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের বুকে ক্রমাগত সাম্প্রদায়িক ঘটনার, উস্কানিমূলক ঘটনার বৃদ্ধি পাওয়া, এই যে ঘটনাগুলোতে অধীর চৌধুরীর একটা পরোক্ষ একটা হাত ছিল আমরা দেখতে পাই বারবার। এবং তিনি কোনোভাবে, আমরা যখন দেখলাম 2021 নির্বাচনের আগে যোগী আদিত্যনাথ এসে মুর্শিদাবাদে বললেন মুর্শিদাবাদবাসীকে এখান থেকে এনআরসি করে তিনি বাংলাদেশ পাঠাবেন, তখন তো অধীর চৌধুরী স্টেজে দাঁড়িয়ে বলতে পারতেন, তিনি সেই মুর্শিদাবাদের বহরমপুর থেকে 25 বছরের সাংসদ, যে আমি থাকাকালীন আমার লাশের উপর দিয়ে এনআরসি হবে। তিনি সে কথা বলেননি। তিনি মালদা মুর্শিদাবাদের যে সংখ্যালঘু মুসলিম, তারা যে ক্রমাগত একটা তিনি তো বারবার এনআরসি সিএর বিরুদ্ধে কথা বলেছেন, কেন্দ্রে বারবার সম্প্রীতির কথা বলেছেন, তিনি কেন্দ্রে বারবার ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, বিজেপি বিরোধী কথা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। একটা আইওয়াস হিসাবে তিনি সেই সময়ে পার্লামেন্টে বিরোধী দল নেতা ছিলেন। কিন্তু তার যদি আমরা কাজকর্মগুলো দেখি মুর্শিদাবাদের বুকে, যে সমস্ত সংখ্যালঘু মুসলিম ডমিনেটেড বিধানসভাগুলো আছে, সেখানে যদি তুমি কাজকর্ম দেখো, যেমন আমি তোমার কথা বলি, 2010 সালে যখন ইউপিএ 2 গভর্নমেন্ট ছিল, তখন প্রণববাবু এবং মনমোহন সিং, তার সঙ্গে বামপন্থীদের যে জোট ছিল ইউপিএ 2-তে, তাদের নেতৃত্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস হয়েছিল মুর্শিদাবাদে। সেই ক্যাম্পাসটা বিজেপি আসার পর থেকে কোনো ফান্ড পায়নি। সেই ক্যাম্পাস ঢুকছে মাত্র 4টা কি 5টা ডিপার্টমেন্ট আছে, অথচ সেই ক্যাম্পাসটা অধীর চৌধুরী নিজের জেলা মুর্শিদাবাদে পড়ে, তিনি কখনো এই ক্যাম্পাস নিয়ে পার্লামেন্টে কোনো আওয়াজ তোলেননি। তিনি চানই না যে মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলিম ছেলেমেয়েরা শিক্ষায় উন্নতি হোক। অথচ তারই দলের সাংসদ, যিনি বিহারের কিষানগঞ্জ থেকে সাংসদ জাভেদ সাহেব, তিনি ক্রমাগত পার্লামেন্টের সামনে ফান্ড ফর এমইউ বলে, কারণ কিষানগঞ্জও একটা ক্যাম্পাস হয়েছিল মুর্শিদাবাদের সাথে সাথে, সেটা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি সেই ফান্ড আদায় করার চেষ্টা করেছেন। তিনি আলিগড়ের জন্য বিরাট বড় মুভমেন্ট তৈরি করেছেন, সেখানে অধীর চৌধুরী সেই আন্দোলনে নেই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে যখন মুর্শিদাবাদে বিপুল আন্দোলন হচ্ছিল, মুর্শিদাবাদের সাধারণ জনতা যখন এই আন্দোলনের জন্য প্রাণ দিচ্ছিল, রক্ত দিচ্ছিল, তখন সেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে অধীর চৌধুরীর কোনো আন্দোলন নেই। যখন কেন কলেজকে দায়ী সারাভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো, সেটা নিয়েও তার কোনো বক্তব্য নেই। এই যে ওয়াকআপ নিয়ে একটা বিরাট বড় একটা চক্রান্ত চলছে পুরো দেশ জুড়ে। এই ওয়াকআপ নিয়ে আপনি কোনো স্ট্রং বক্তব্য যদি দেখতে পাবেন না বা কোনো রাজনৈতিক মুভমেন্ট দেখতে পাবেন না। তিনি আইওয়াস হিসাবে যেগুলো করেছেন, বহরমপুর লোকসভার 74% মুসলিম ভোটারদেরকে তিনি বোকা বানিয়েছেন এতদিনে। কিন্তু দেখা গেছে বহু জলসার অনুষ্ঠানে মুসলিমদের সেখানে গিয়ে বক্তব্য দিয়েছেন, হযরত মোহাম্মদকে নিয়ে ভালো ভালো কথা বলেছেন। দেখো, হযরত মোহাম্মদকে নিয়ে ভালো ভালো কথা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। এই সমস্ত কথা বলার জন্য, জলসার জন্য মুসলিমদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। একজন রাজনৈতিক নেতাকে এই জন্য চুজ করা হয় যে সে সেখানকার শিক্ষার কন্ডিশনের জন্য বলবে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস ছিল তার জন্য বলবে, মুর্শিদাবাদের যে গঙ্গা ভাঙনে এই কয়েক বছরে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত তার জন্য কথা বলবে, মুর্শিদাবাদের যে সমস্ত বিড়ি শ্রমিক যাদের প্রচন্ড দুরাব্যবস্থা, বিশেষ করে মহিলা বিড়ি শ্রমিক, এমনকি আমরা দেখেছি যে রাহুল গান্ধী নিজে যখন ভারত জোড়ো যাত্রার জন্য পশ্চিমবঙ্গে এলেন, মুর্শিদাবাদে এলেন, তিনি নিজে গিয়ে সেই মহিলা বিড়ি শ্রমিকের সাথে দেখা করেছেন। অথচ অধীর চৌধুরী এত বছরের সাংসদ, তিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি কখনো এই বিড়ি শ্রমিকদের কথা কোথাও বলেননি পাবলিক স্পেয়ারে।
কোনো রকম আন্দোলন করেনি এদের নিয়ে। তাহলে মুসলিমদের বা যে কোনো ভোটারের চাহিদা হলো কি? তার চাহিদা এটা নয় যে কীর্তনের সভাতে এসেছে আমার নেতা কীর্তন করুক, জলসার সভাতে এসে জলসায় ধর্মীয় বক্তব্য দেয়। তাদের চাহিদা হলো তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবার জন্য কথা বলা। আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদের স্বাস্থ্য অবস্থা যে বেহাল দশা, এই নিয়ে অধীর চৌধুরী কতগুলো আন্দোলন করেছেন মুর্শিদাবাদের পক্ষে, এটা আমাকে দেখানো। আমরা দেখতে পাই কলকাতার মেডিকেল কলেজগুলো গেলে তুমি এখন দেখতে পাবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে অসহায় মানুষ তারা ওই হসপিটালের রাস্তায় পড়ে আছে সামান্য একটা ন্যূনতম চিকিৎসা পাওয়ার জন্য। তাদের জন্য তিনি কি বলেছেন কোনো গেস্ট হাউসের ব্যবস্থা করতে? ওই দিন ধরে তিনি সাংসদ ছিলেন, তিনি নিজে কোনো গেস্ট হাউসের ব্যবস্থা করেছেন কলকাতা, যাতে তারা এখানে এসে থাকতে পারে, নিজের পরিবারের জন্য চিকিৎসা করতে পারে? তিনি সেগুলো করেননি। তিনি গঙ্গা ভাঙন নিয়ে কোনো আন্দোলন করেছেন? তিনি করেননি। বীর শ্রমিকদের দুরবস্থা নিয়ে কোনো আন্দোলন করেছেন? তিনি করেননি। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো আন্দোলন করেছেন? তিনি করেননি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে কোনো আন্দোলন করেছেন? তিনি করেননি। মাদ্রাসা শিক্ষা উন্নয়নের জন্য কোনো আন্দোলন করেছেন? করেননি। তিনি কি করেছেন? জলসায় গিয়ে মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান দিয়েছেন। আমরা কোনো নেতার থেকে ধর্মীয় জ্ঞান চাই না, আমরা নেতার থেকে এটাই ডিজার্ভ করি তারা আমাদের শিক্ষার কথা বলুক, স্বাস্থ্যের কথা বলুক, তারা আমাদের উন্নতির কথা বলুক। তো এই বিষয়গুলো মানুষ ধরে ফেলেছে। তিনি 25 বছর ধরে ওখানকার সংখ্যালঘু মুসলিম ভোটারদেরকে বোকা বানাচ্ছিলেন, জলসায় গিয়ে কোরআন শরীফের আয়াত পাঠ করে, খালা, ফুপু, খালু ইত্যাদি শব্দগুলো বেছে নিয়ে। কিন্তু এইবারে মানুষ বোকা হয়নি, এবং এটা দিল্লিও বুঝতে পেরেছিল যে তিনি দীর্ঘদিন ধরে যে বোকা বানাচ্ছিলেন, অথচ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির দায়িত্বে থেকেও, মুর্শিদাবাদের জেলার দায়িত্বে থেকেও, মুর্শিদাবাদের একচ্ছত্র কংগ্রেস নেতা হয়েও তিনি যে মুর্শিদাবাদের মতো জায়গায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন, এটা দিল্লি বুঝতে পেরেছে। তাই শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়া। এবার শুভঙ্কর সরকার সাহেবের কাছে আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে উনি রাজনীতিটা পশ্চিমবঙ্গের বুঝবেন। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিটা কলকাতা নিয়ন্ত্রক নয়, কলকাতা ডিসাইড করে না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হবে। পশ্চিমবঙ্গের রাজনীতি মূলত ডিসাইড করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তরবঙ্গ, পুরুলিয়া, বীরভূম, যেখানকার মানুষ যে নর্মাল যে ফেসিলিটি, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, সেখান থেকে বঞ্চিত। আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, পুরো উত্তরবঙ্গ একটা ভালো হসপিটাল থেকে বঞ্চিত। সেই এইমসকে সরিয়ে আনা হলো কল্যাণীতে, অথচ কল্যাণীতে সেখানেই দেখছি আমরা কল্যাণী মেডিকেল কলেজ রয়েছে, সেখানে একটা অন্য কেন্দ্রীয় হসপিটাল রয়েছে, তারপরেও সেখানে এইমসকে সরিয়ে আনা হলো। তাহলে উত্তরবঙ্গের মানুষ যে এই বঞ্চিত, এই উত্তরবঙ্গের মানুষদের কথা তিনি ভাববেন। মালদা, মুর্শিদাবাদের বিপুল মানুষ যে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত, তাদের কথা ভাববেন। দিনাজপুরের মানুষ যে বঞ্চিত, তাদের কথা ভাববেন। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের আদিবাসী যারা বঞ্চিত, তাদের কথা ভাববেন। তাহলে এই দলিত, আদিবাসী এবং বঞ্চিত মুসলিম সমাজের মানুষই যে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রক হবে, এবং তাদেরকে নিয়ে করা গণ আন্দোলন, তাদের যে ইস্যুগুলো, এই যে মূল ইস্যুগুলো, এই ইস্যুগুলোর ভুক্তভোগী কয়েক লাখ এবং কয়েক কোটি মানুষ। এই যে গঙ্গা ভাঙন, কয়েক 4 বছরে প্রায় 10 থেকে 12 লাখ মানুষের ভুক্তভোগী শুধুমাত্র মুর্শিদাবাদে। মালদা অ্যাড করলে সংখ্যাটা 25 লাখ ছাড়াবে। তাহলে এই যে বিপুল সংখ্যক মানুষের যে দাবি দেওয়াগুলো, সাধারণ মানুষের দাবি দেওয়াগুলো, এইগুলো তিনি বুঝবেন, এবং এই সমস্ত গণ আন্দোলনগুলোকে তিনি যথেষ্ট সহযোগিতা করবেন। এই যে মুর্শিদাবাদের বুকে আজকে যদি আদানির বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে ওঠে ফারাক্কাতে, সেখানে তিনি যাবেন। মুর্শিদাবাদের বুকে যদি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে এবং উত্তরবঙ্গের বুকে যদি মেডিকেল কলেজ নিয়ে আন্দোলন হয় দিনাজপুরের বুকে, তাহলে সেইগুলো তিনি বুঝবেন। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে আদিবাসীদের যে অর্থনৈতিক ইনকাম আমরা যেটা দেখি, সেটা প্রচন্ড নিম্নমানের। এই নিয়ে যদি আন্দোলন হয়, সেখানে বিষ মদের যেটা ব্যাপার আছে, বিষ মদ খাইয়ে আমরা দেখেছি বহু আদিবাসী লোকজন মারা গেছেন। এর বিরুদ্ধে যে আন্দোলনগুলো, এই গণ আন্দোলনগুলো তিনি বুঝবেন, এবং এই গণ আন্দোলনগুলোকে তিনি যথাযথ সহযোগিতা করবেন। এইটুকু আমাদের তাকে চাওয়া। তার সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি, একটা জেনারেশন পশ্চিমবঙ্গে উঠে আসছে যারা রাজ্য সরকার বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, এবং তারা প্রচন্ড আনঅ্যাপোলজেটিক। মানে উপরতলার নেতাদেরকে খুশি রেখে, গোলামি করে, তাদের পছন্দ মতো কথা বলে রাজনীতি করব, এই মতবাদ থেকে বেরিয়ে এসে মানুষের কথা বলবো, মানুষ কি চাই সেই কথা বলবো, কাউকে ভয় ডরহীন ভাবে। এবং রাহুল গান্ধী এই সাহসটা দিচ্ছেন এই জেনারেশনের কংগ্রেসের নেতাদেরকে, যুব নেতাদেরকে, যে আপনারা ডারোমাত, তার যে বার্তা ডারোমাত, না ভয় পেয়ে সত্যি কথা বলার, এই বার্তা নিয়ে যে যুব সমাজ উঠে আসছে, তাদেরকে শুভঙ্কর সরকারবাবু একটা স্পেস দেবেন, একটা যোগ্য স্পেস দেবেন। তিনি এটা বুঝবেন যে রাজনীতি আর আগের মতো নেই, যেখানে পাড়ার একটা মোড়ল বলেই তো কাকে ভোট দিতে হবে, সবাই মিলে গিয়ে তাকে ভোট দিত। রাজনীতি এখন হয় ন্যারেটিভে। মানুষ কি ন্যারেটিভ সেট করছে, সেই ন্যারেটিভের উপরে রাজনীতি হয়। এইটা যদি উনি বুঝতে পারেন, এবং 2024 থেকে 2026 উনি যদি নিয়মিত কাজ করে যান, মানুষের সঙ্গে থাকেন, এবং উঠতি যোগ্য নেতাদেরকে জায়গা দেন, তাদের প্ল্যাটফর্ম দিয়ে তাদেরকে এই সমস্ত গণ আন্দোলনে এনকারেজ করেন, তাহলে এই শুভঙ্কর সরকারবাবু একটা ভালো ফলাফল দিতে পারেন। দেখো, তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক হবে, ভোটে কি হবে, এগুলো ভোটের আগের ব্যাপার। বর্তমানে কংগ্রেসের যেটা দরকার, সেটা হলো নিজের যে সংগঠন। এখানে কংগ্রেসের ভোটার আছে, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে, দিনাজপুরে কংগ্রেসের হিউজ ভোটার আছে, পুরুলিয়াতে ভোটার আছে, তারা যোগ্য নেতৃত্বের অভাবে ধুঁকছে। যোগ্য নেতৃত্ব কেন নেই? কারণ অধীর রঞ্জন চৌধুরী বাবু যেটা করেছিলেন, যে কংগ্রেসের যে অর্গানাইজেশন, সেটাকে ভেঙে দিয়েছিলেন। কংগ্রেসের যে সমস্ত শক্তিশালী নেতা ছিল, তাদেরকে কংগ্রেস থেকে বের করে দিয়ে, বা বের হতে বাধ্য করে দিয়ে নিয়েছিলেন দলদাসদেরকে। এর ফলে অর্গানাইজেশনটা পুরো ভেঙে গেছে। শুভঙ্কর সরকারবাবুর প্রথম চ্যালেঞ্জ হলো অর্গানাইজেশনকে বিল্ড আপ করা।
অর্গানাইজেশন বিল্ড আপ হলেই এই কাজটা আরো সহজ হবে। তখন তিনি একটা রাজনৈতিক বার্গেনিং এর জায়গায় আসবেন। তখন তিনি নিজেই বুঝতে পারবেন তার কি সেই ক্ষমতা আছে, তিনি একা 294টা আসনে প্রার্থী দিতে পারবেন, নাকি তাকে বামেদের সঙ্গে জোট করতে হবে, নাকি তাকে তৃণমূলের সঙ্গে জোট করতে হবে। তাহলে প্রথম কাজ হলো অর্গানাইজেশনকে শক্তিশালী করা, বা নিজের যে পার্টির সদস্যদেরকে তাদের মধ্যে একটা কনফিডেন্স দেওয়া। কংগ্রেসের যারা সদস্য তারা এখন কনফিডেন্স নেই তাদের কাছে এই কনফিডেন্স নেই যে তারা যদি লড়াই করে তাদের জন্য কোনো নেতা আছে যে তাদের জন্য আন্দোলন করবে, যে তাদের জন্য সামনে থেকে নেতৃত্ব দেবে। তাহলে তার এই সমর্থকদেরকে কনফিডেন্স দেওয়াটা হলো দ্বিতীয় কাজ। এই কাজগুলো করার পরে বাকিগুলো পরপর আসছে।